আর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী 9 দফা নির্দেশিকা। বিজয়ের এই সিদ্ধান্ত তামিলনাড়ুতে নতুন আলোচনার জন্ম দিয়েছে, যেখানে একদিকে রয়েছে প্রশাসনিক বাস্তবতা, অন্যদিকে সামাজিক সংস্কারের প্রশ্ন। এদিকে আজ শুভেন্দু অধিকারী এবং তালাপতি বিজয়ের অ্যাকশনে নরেন্দ্র মোদী আটক হয়েছে। নরেন্দ্র মোদীর অসংখ্য কুকর্ম প্রকাশ হয়। এই দুইজন ক্ষমতায় বসে ভারতে নতুন ইতিহাস গড়ছে। সনাতনকে নির্মূল করতে হবে, ভরা বিধানসভায় মন্তব্য করলেন বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সহযোগী। আর তা বিধানসভায় বসে শুনছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। একবার ভাবুন, কি সাংঘাতিক কথা। বিধানসভায় কিন্তু সর্বধর্মের প্রতিনিধিরাই থাকেন, সেখানে কোনো ধর্মের মানুষের ভাবাবেগে আঘাত দিতে পারে এমন কথা বলা নিষেধ। যে ক্ষমতার চেয়ারে বসে বিজেপি নেতারা এখন রাজ্য জয়ের আনন্দে একেবারে আটখানা হয়ে লাফালাফি করছেন, সেই চেয়ারের পায়া কিন্তু যে কোনো মুহূর্তে মড়মড় করে ভেঙে টুকরো টুকরো হয়ে যেতে পারে। আপনারা কি ভেবেছেন এই যে বিজেপি একটা বিরাট জয়ের দাবি করছে সেটা খুব সৎ পথে এসেছে? মোটেও না। কারণ পেছনের দরজা দিয়ে ঢুকে ক্ষমতা দখলে যে বিরাট চুরিচামারি নরেন্দ্র মোদীর দল করেছে বলে অভিযোগ উঠছে, তার সব অকাট্য প্রমাণ এখন পুরোপুরি ফাঁস হয়ে গেছে সুপ্রিম কোর্টের দরজায়। নন্দীগ্রাম ছাড়লেন শুভেন্দু অধিকারী, ভবানীপুরকে বেছে নিলেন মুখ্যমন্ত্রী। ভবানীপুরে মমতাকে হারান শুভেন্দু। এই ভবানীপুরে চ্যালেঞ্জ ছিল, ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায় বিপক্ষের প্রার্থী ছিল এবং তাকে হারিয়েছেন শুভেন্দু। ভবানীপুরের বিধায়ক হিসেবে আজকে শপথ নিলেন শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী এবং তালাপতি বিজয় ক্ষমতায় বসার পর থেকেই ভারতে একের পর এক নতুন ঘটনা ঘটছে। আজকে নরেন্দ্র মোদী বিপদে পড়ে এই দুইজনের অ্যাকশনে। নরেন্দ্র মোদীর অসংখ্য কুকর্ম তালাপতি বিজয় প্রকাশ্যে আনে, কারণ মমতা ব্যানার্জি পরাজিত হওয়ার পর থেকেই মুসলিমদের উপর চাপ পড়তেছে। আপনারা দেখতে পারবেন এই ভারতের নির্বাচনে কিভাবে কুকর্মের মাধ্যমে শুভেন্দু অধিকারীকে বিজয় করেছিল নরেন্দ্র মোদী, এবং এই অপরাধে দেশে গ্রেপ্তারও হয়, এইটাও দেখতে পারবেন। আসুন দর্শক শ্রোতা, আমরা কথা বাড়াবো না, আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাব। শুরুতেই বলে রাখি, কপাল পুড়ল বিজেপির। হ্যাঁ, একেবারে ঠিক শুনছেন, কপাল পুড়তে চলেছে খোদ নরেন্দ্র মোদী এবং রাজ্যের বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর। যে ক্ষমতার চেয়ারে বসে বিজেপি নেতারা এখন রাজ্য জয়ের আনন্দে একেবারে আটখানা হয়ে লাফালাফি করছেন, সেই চেয়ারের পায়া কিন্তু যে কোনো মুহূর্তে মড়মড় করে ভেঙে টুকরো টুকরো হয়ে যেতে পারে। আপনারা কি ভেবেছেন এই যে বিজেপি একটা বিরাট জয়ের দাবি করছে সেটা খুব সৎ পথে এসেছে? মোটেও না। কারণ পেছনের দরজা দিয়ে ঢুকে ক্ষমতা দখলে যে বিরাট চুরিচামারি নরেন্দ্র মোদীর দল করেছে বলে অভিযোগ উঠছে, তার সব অকাট্য প্রমাণ এখন পুরোপুরি ফাঁস হয়ে গেছে সুপ্রিম কোর্টের দরজায়। আর এই খবর প্রকাশ্যে আসতেই সবার মনে এখন একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, তবে কি এই বিশাল জালিয়াতির মুখোশ খুলে গিয়ে আবারও নিজের জায়গায় ফিরতে চলেছেন আসল হকদার বাংলার বাঘিনী মমতা বন্দ্যোপাধ্যায়? পুরো ঘটনাটা জানলে আপনাদেরও মাথা রীতিমতো ভন ভন করে ঘুরবে। তাই আমাদের আজকের এই বিশেষ প্রতিবেদনটি না টেনে একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন, কারণ শেষে রয়েছে এমন কিছু তথ্য যা আপনার রাতের ঘুম উড়িয়ে দেবে। এখন বাংলার রাজনীতিতে এক অদ্ভুত থমথমে পরিবেশ বিরাজ করছে। একদিকে যখন শুভেন্দু অধিকারীর লোকেরা মিষ্টি বিলি করে আনন্দে আত্মহারা, ঠিক সেই সময়ে সুপ্রিম কোর্টের ভেতর থেকে এমন এক খবর বেরিয়ে এসেছে যা শুনলে বিজেপির বড় বড় নেতাদেরও মুখের হাসি মুহূর্তে মিলিয়ে যাবে। আপনারা কি জানেন মমতা বন্দ্যোপাধ্যায় যে কত বড় রাজনৈতিক খেলোয়াড়, সেটা এবার বিজেপি খুব ভালো করে বুঝতে পারছে। যারা এখন ক্ষমতার গরমে মাটিতে পা ফেলছেন না, তাদের অহংকারের বেলুনটা ফুটো হতে আর মাত্র কয়েকটা দিন বাকি আছে। কিন্তু কিভাবে এই বিশাল কারচুপি হলো সেটা কি আপনারা আন্দাজ করতে পারেন? আসুন আপনাদের একেবারে সহজ ভাষায় বুঝিয়ে দিই। এই যে এত বড় একটা জয়ের দাবি বিজেপি করছে, সেই পেছনের গল্পটা কিন্তু সাধারণ কোনো গল্প নয়। অভিযোগ উঠেছে নরেন্দ্র মোদী এবং তার দল বিজেপি খুব ঠান্ডা মাথায় একটা বিশাল ভোট চুরির পরিকল্পনা সাজিয়েছিল। তাদের আসল টার্গেট কারা ছিল জানেন? তাদের টার্গেট ছিল বাংলার সেই সব সাধারণ মানুষ, বিশেষ করে বাংলার মুসলমান এবং খেটে খাওয়া হিন্দু ভোটার, যারা সব সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে ছায়ার মতো দাঁড়িয়ে থাকে। এই ভোটারদের একেবারে হিসেবের বাইরে ফেলে দেওয়ার জন্য নির্বাচন কমিশনকে হাতের পুতুলের মতো ব্যবহার করার এক ভয়ঙ্কর অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে। আপনারা শুনলে অবাক হবেন, এমন এক সিস্টেম তৈরি করা হয়েছিল যেখানে একেবারে বেছে বেছে লক্ষ লক্ষ মমতা সমর্থকদের নাম ভোটার তালিকা থেকে সম্পূর্ণ গায়েব করে ফেলা হয়েছে। এই যে এতগুলো মানুষকে নিজেদের গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত করে দেওয়া হলো, এটাই কি বিজেপির এই তথাকথিত জয়ের সবচেয়ে বড় হাতিয়ার নয়? আপনারা নিজেরাই একবার ভেবে দেখুন তো, একটা গণতান্ত্রিক দেশে মানুষের ভোট দেওয়ার অধিকার কেড়ে নিয়ে যে জয় আসে,
তাকে কি আদেও জয় বলা চলে? এই নোংরা খেলার শেষ কিন্তু এখানেই হয়ে যায়নি দর্শক। আর এই বিশাল বড় চুরির বিরুদ্ধে বাংলার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে চুপ করে বসে থাকার পাত্রী নন, সেটা এবার প্রমাণিত। তিনি সোজা সুপ্রিম কোর্টে গিয়ে এক বিশাল মামলা ঠুকে দিয়েছেন। প্রধান বিচারপতির এজলাসে যখন এই মামলার শুনানি শুরু হলো, তখন পুরো পরিবেশ একেবারে থমথম করতে শুরু করে। তৃণমূল কংগ্রেসের তুখোর আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় যখন একের পর এক গোপন কাগজপত্র আর প্রমাণ আদালতের সামনে তুলে ধরছিলেন, তখন দেশের সবচেয়ে বড় বিচারকদেরও চোখ একেবারে ছানা বড়া হয়ে যায়। আপনারা কি জানেন সেই প্রমাণগুলো কতটা নিখুঁত আর ভয়ঙ্কর? এই গোপন দলিলগুলো যেন একটা বড় তুরুপের তাস, যা দিয়ে এই ভুয়া জয়ের দাবিদারদের একেবারে ধুয়ে মুছে সাফ করে দেওয়া যেতে পারে। খোদ সুপ্রিম কোর্ট এই চুরির বিশাল সাইজ দেখে একেবারে অবাক হয়ে গেছে, আর বিচারকদের সামনে বিজেপির সব চালাকি যেন একে একে ধরা পড়তে শুরু করেছে। কল্যাণ বন্দ্যোপাধ্যায় এমনভাবে সব প্রমাণ সাজিয়ে গুছিয়ে এনেছেন যে বিজেপির আইনজীবীরা সেখানে কার্যত কোনো সদুত্তর দিতে পারছেন না। আপনারা নিশ্চয়ই ভাবছেন আসলে অঙ্কের হিসেবটা কি? তাহলে শুনুন, কল্যাণ বন্দ্যোপাধ্যায় আদালতে একেবারে হাতে কলমে হিসেব কষে দেখিয়েছেন এবারের নির্বাচনে তৃণমূল আর বিজেপির মধ্যে মোট ভোটের পার্থক্য নাকি মাত্র 32 লক্ষ। এই 32 লক্ষ ভোটের লিড দেখিয়েই তো নরেন্দ্র মোদীর দল ক্ষমতার চেয়ার দখল করেছে, তাই না? কিন্তু আসল চমক আর জালিয়াতির গন্ধ তো লুকিয়ে আছে ঠিক এই জায়গাতেই। এই 32 লক্ষ ভোটের লিড দেখানোর জন্য নির্বাচন কমিশন নাকি ইচ্ছে মতো 35 লক্ষ মানুষের আবেদন আটকে দিয়েছিল। অর্থাৎ এই 35 লক্ষ মানুষকে ভোটারের খাতা থেকে গায়েব করে দেওয়া হয়েছিল। দর্শক, আপনারা একবার গভীরভাবে চিন্তা করুন তো, যেখানে হারের পার্থক্য মাত্র 32 লক্ষ, সেখানে 35 লক্ষ মানুষকে তো ভোট কেন্দ্রেই যেতে দেওয়া হয়নি। আর এই গায়েব হওয়া মানুষদের বেশিরভাগই ছিলেন একেবারে তৃণমূলের কট্টর সমর্থক। এ যেন একেবারে দিনের আলোতে মানুষের চোখের সামনে থেকে অধিকারটাকে ছিনিয়ে নেওয়ার মতো একটা আচরণ। এই অধিকার কেড়ে নিয়ে ছিনিয়ে আনা জয় আদেও কি কোনো জয়, নাকি এক বিশাল জালিয়াতি, সেটা বুঝতে কি আপনাদের আর কারো বাকি আছে? এই তো গেল পুরো রাজ্যের একটা গড়পড়তা হিসেব। এবার আসুন আসল জায়গায় ঢোকা যাক, যা শুনলে আপনারা শিউরে উঠবেন। এই চুরির সবচেয়ে খোলাখুলি চেহারাটা ধরা পড়েছে নির্দিষ্ট 31টি আসনে। কল্যাণ বন্দ্যোপাধ্যায় এই 31টি আসনের ভেতরের খবর ঘেটে যে রিপোর্ট জমা দিয়েছেন, তা দেখলে রীতিমতো পিলে চমকে যাওয়ার মতো অবস্থা হয়। এই 31টি আসনে বিজেপি জিতেছে ঠিকই, কিন্তু তাদের জয়ের ব্যবধানের চাইতে সেখান থেকে মুছে ফেলা ভোটারের সংখ্যা অনেক অনেক বেশি। একটা জলজ্যান্ত উদাহরণ দিলে আপনাদের কাছে বিষয়টা একেবারে জলের মতো পরিষ্কার হয়ে যাবে। একটি নির্দিষ্ট আসনে তৃণমূলের প্রার্থী হেরেছেন মাত্র 872 ভোটে, অথচ আপনারা শুনলে থমকে যাবেন, ওই একই কেন্দ্র থেকে 5432 জন মানুষের নাম সম্পূর্ণ বেআইনিভাবে কেটে বাদ দেওয়া হয়েছে। রূপালী পর্দার কোনো দাপুটে নায়ক যখন মেকআপ মুছে বাস্তবের কঠিন রাজনৈতিক ময়দানে নেমে আসেন, তখন জনমনে একটি সাধারণ সংশয় তৈরি হয়। অনেকেই ভাবেন, সিনেমার ডায়লগ আর রাজনীতির মাঠের বাস্তবতার মধ্যে যে দুস্তর ব্যবধান রয়েছে, তা কি এই রূপালী পর্দার মানুষটি সামলাতে পারবেন, নাকি তিনি কেবলই গ্ল্যামার আর জনপ্রিয়তাকে পুঁজি করে ক্ষমতার স্বাদ নিতে এসেছেন? কিন্তু ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিলনাড়ুর নবনির্বাচিত মুখ্যমন্ত্রী তুমুল জনপ্রিয় তারকা থালাপতি বিজয় যেন প্রচলিত সব রাজনৈতিক সমীকরণকে এক ঝটকায় ভুল প্রমাণ করে দিলেন। ক্ষমতা গ্রহণের পর মুহূর্তেই তিনি এমন কিছু পদক্ষেপ নিয়েছেন এবং এমন কিছু কড়া বার্তা দিয়েছেন, যা শুধু তামিলনাড়ু নয়, বরং পুরো ভারতের রাজনৈতিক কাঠামোতে রীতিমতো এক বিশাল ভূকম্পনের সৃষ্টি করেছে। বর্তমান সময়ের রাজনৈতিক প্রেক্ষাপট যদি আমরা একটু গভীর দৃষ্টিতে বিশ্লেষণ করি, তবে একটা বিষয় খুব স্পষ্টভাবে ফুটে ওঠে। শুধু ভারত নয়, বরং দক্ষিণ এশিয়ার একটি বড় অংশের রাজনীতিতেই এখন বিভাজন আর ধর্মীয় সুড়সুড়ি ক্ষমতার অন্যতম প্রধান হাতিয়ারে পরিণত হয়েছে। কিভাবে এক সম্প্রদায়ের মানুষকে অন্য সম্প্রদায়ের বিরুদ্ধে দাঁড় করিয়ে দিয়ে তাদের মনে ভীতি আর ঘৃণার জন্ম দিয়ে নিজেদের ভোট ব্যাংক ভারী করা যায়, সেটাই যেন আধুনিক রাজনীতির মূল মন্ত্র হয়ে দাঁড়িয়েছে। ঠিক এমন একটি অসহনশীল এবং উগ্র রাজনৈতিক আবহের মধ্যে দাঁড়িয়ে থালাপতি বিজয় যা করলেন, তা এক কথায় অকল্পনীয়। তিনি সরাসরি ভারতের কেন্দ্রীয় শাসন ক্ষমতায় থাকা দল এবং নরেন্দ্র মোদীর রাজনৈতিক দর্শনের বিপরীতে দাঁড়িয়ে এক শক্ত অবস্থান গ্রহণ করেছেন। থালাপতি বিজয় অত্যন্ত স্পষ্টভাবে এবং দ্ব্যর্থহীন ভাষায় ঘোষণা দিয়েছেন যে তার রাজ্যে ধর্ম নিয়ে কোনো বিভেদের রাজনীতি চলবে না। উগ্র হিন্দুত্ববাদী রাজনীতির যে হাওয়া বর্তমানে ভারতের বিভিন্ন রাজ্যে প্রবল বেগে বইছে, তার সামনে বুক চিতিয়ে দাঁড়িয়ে এই নবীন মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন, তামিলনাড়ুতে কোনো হিন্দু যদি কোনো মুসলিম বা অন্য কোনো সংখ্যালঘু সম্প্রদায়ের উপর বিন্দু মাত্র অত্যাচার করার দুঃসাহস দেখায়, তবে তার পরিণতি হবে ভয়াবহ এবং সেটি ইতিহাসে লেখা থাকবে। একজন সদ্য ক্ষমতা পাওয়া রাজনীতিবিদের কণ্ঠে এমন সোচ্চার এবং পক্ষপাতহীন হুঙ্কার বর্তমান রাজনীতিতে বিরল। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, তার সরকারের মূল ভিত্তি হবে সামাজিক ন্যায় বিচার এবং ধর্মনিরপেক্ষতা।
কে কোন ধর্মে বিশ্বাস করেন সেটি তার ব্যক্তিগত বিষয়, কিন্তু রাষ্ট্রের চোখে প্রতিটি নাগরিকের অধিকার সম্পূর্ণ সমান। বিজয়ের এই রাজনৈতিক অবস্থানকে বুঝতে হলে আমাদের একটু পাশের রাজ্যগুলোর দিকে বা ভারতের অন্যান্য রাজনৈতিক নেতাদের দিকে তাকাতে হবে। উদাহরণস্বরূপ আমরা ভারতের পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কথাই বলতে পারি। তার রাজনৈতিক কৌশলটি একটু গভীরভাবে পর্যবেক্ষণ করলে বিজয় রাজনীতির সাথে এর আসমান জমিন তফাৎ ধরা পড়বে। শুভেন্দু অধিকারীর রাজনীতির একটি বড় অংশ জুড়েই রয়েছে ধর্মীয় বিভাজন তৈরি করা এবং প্রতিবেশী দেশ বাংলাদেশকে একটি জুজু হিসেবে ব্যবহার করা। পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে তিনি প্রতিনিয়ত বাংলাদেশের বিরুদ্ধে উস্কানিমূলক এবং চরম বিশুদ্ধার বক্তব্য দিয়ে চলেছেন। বাংলাদেশের গণ অভ্যুত্থান, ডক্টর ইউনূসের সরকার, এমনকি তারেক রহমানের বর্তমান সরকারের বিরুদ্ধে তিনি এমন সব কুরুচিপূর্ণ এবং আগ্রাসী মন্তব্য করেছেন যা একজন দায়িত্বশীল নেতার মুখে কোনোভাবেই মানায় না। শুভেন্দু অধিকারীর এই কৌশলের পেছনে রাজনীতিটা আসলে কি বিশ্লেষণ করলে দেখা যায় এটি মূলত মনোযোগ ঘুরিয়ে দেওয়ার কৌশল। নিজের দেশের বা রাজ্যের অভ্যন্তরীণ সমস্যাগুলো সমাধানে ব্যর্থ হয়ে অথবা সেই ব্যর্থতাগুলোকে আড়াল করার জন্য একটি নির্দিষ্ট সম্প্রদায়ের মানুষের মনে ভীতি তৈরি করা হচ্ছে। সীমান্তের ওপারের কাল্পনিক বিপদের কথা বলে এপারে নিজেদের ভোট ব্যাংক ভারী করার এই যে নোংরা খেলা, তা যুগের পর যুগ ধরে চলে আসছে। শুভেন্দু অধিকারী ঠিক সেই পুরনো এবং ক্ষতিকারক ফর্মুলাটি ব্যবহার করছেন। তিনি চাইছেন হিন্দু ভোটের মেরুকরণ ঘটাতে এবং তিনি এবারে নির্বাচনে সেটা করেও দেখিয়েছেন। তবে অন্যদিকে থালাপতি বিজয় হাঁটছেন সম্পূর্ণ উল্টো পথে। তিনি হিন্দু, মুসলিম, খ্রিস্টান সবাইকে এক সুতোয় গাঁথার রাজনীতি শুরু করেছেন। তিনি জানেন যে একটি রাজ্য বা দেশকে যদি সত্যিকার অর্থে উন্নয়নের শিখরে নিয়ে যেতে হয় তবে ধর্মীয় সম্প্রীতি এবং নাগরিকদের ঐক্যের কোনো বিকল্প নেই। তবে রাজনীতিতে শুধু ভালো কথা বলা বা চমৎকার সব প্রতিশ্রুতি দেয়াই শেষ কথা নয়। সাধারণ মানুষ দেখতে চায় কাজের কাজ কতটুকু হচ্ছে। থালাপতি বিজয় কি কেবলই কথার জাদুকর, নাকি তিনি সত্যি মাঠে নেমে কাজ করতে জানেন? তার ক্ষমতা গ্রহণের প্রথম দিনগুলোর দিকে তাকালে আমরা অবাক করা কিছু দৃশ্য দেখতে পাই। চেন্নাইয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে লাখো জনতার সামনে শপথ নেওয়ার পর তিনি কেবল হাত নেড়ে দায়িত্ব শেষ করেননি, তিনি সঙ্গে সঙ্গেই এমন কিছু নথিতে স্বাক্ষর করেছেন যা সাধারণ মানুষের প্রাত্যহিক জীবনের সাথে সরাসরি যুক্ত। বাতিল হচ্ছে ভোট, সুপ্রিম কোর্টে ফাঁস বিজেপির জালিয়াতি, খুশি তৃণমূলের মুসলিমরা। পশ্চিমবঙ্গের মসনদে ক্ষমতার পালাবদল হয়েছে, গেরুয়া আবিরে ঢেকে গেছে নবান্ন, আর বিজেপির বিজয়োৎসবে মুখরিত চারপাশ। কিন্তু এই বিজয় উৎসবের ঠিক নিজেই লোকচক্ষুর আড়ালে লুকিয়ে আছে ভারতের গণতান্ত্রিক ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর এবং হিমশীতল এক জালিয়াতির গল্প। বাইরে যখন নতুন সরকারের শপথ আর উল্লাস, সুপ্রিম কোর্টের বদ্ধ এজলাসে তখন টিকটিক করছে এক টাইম বোমা, যে বোমার বিস্ফোরণ ঘটলে শুধু এই সরকারই নয়, পুরো নির্বাচন প্রক্রিয়াই বাতিল হয়ে যেতে পারে। কারণ এই জয় মানুষের ম্যান্ডেট নয়, এটি হলো এক সুপরিকল্পিত ইলেকটোরাল হাইজেক। আর এই জালিয়াতির সবচেয়ে বড় হাতিয়ারটির নাম এসআইআর। এসআইআর এর নামে মূলত এক ভয়ঙ্কর নীল নকশা বাস্তবায়ন করেছে বিজেপির নরেন্দ্র মোদী এবং তাদের হাতের পুতুলে পরিণত হওয়া নির্বাচন কমিশন। টার্গেট ছিল অত্যন্ত পরিষ্কার, বাংলার সংখ্যালঘু মুসলিম এবং প্রান্তিক হিন্দু ভোট ব্যাংক, যারা আজীবন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের সবচেয়ে বড় শক্তির জায়গা। লক্ষ লক্ষ মুসলিম এবং হিন্দু ভোটারকে অত্যন্ত সুকৌশলে ভোটার তালিকা থেকে মুছে ফেলা হয়েছে। আর এই ডিলিট বা মুছে ফেলার অঙ্কটাই হলো বিজেপির এই ভুয়া বিজয়ের আসল চাবিকাঠি। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বেঞ্চে যখন এসআইআর সংক্রান্ত মামলাটি উঠে, তখন তৃণমূল কংগ্রেসের বর্ষিয়ান সাংসদ ও আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় এমন কিছু দলিল এবং তথ্য পেশ করেন যা দেখে খোদ বিচার ব্যবস্থাও স্তব্ধ। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের পেশ করা দলিলের প্রথম এবং সবচেয়ে মারাত্মক দিকটি হলো অঙ্কের হিসাব। এবারে নির্বাচনে বিজেপি এবং তৃণমূল কংগ্রেসের মধ্যে প্রাপ্ত মোট ভোটের ব্যবধান মাত্র 32 লক্ষ, অর্থাৎ সারা পশ্চিমবঙ্গে তৃণমূলের চেয়ে মাত্র 32 লক্ষ ভোট বেশি পেয়ে বিজেপি ক্ষমতায় এসেছে। কিন্তু এখানেই লুকিয়ে আছে শতাব্দীর সবচেয়ে বড় জালিয়াতি। কল্যাণ বন্দ্যোপাধ্যায় আদালতের তথ্য দিয়ে প্রমাণ করে দেন এসআইআর এর জাতাকলে পড়ে যে 35 লক্ষ মানুষের আপিল ট্রাইব্যুনালে আটকে ছিল, নির্বাচন কমিশন অত্যন্ত উদ্দেশ্যপ্রণীতভাবে সেই 35 লক্ষ মানুষকে বাদ রেখেই ভোটার তালিকা ফ্রিজ করে দেয়। একবার ভেবে দেখুন সমীকরণটা, যে দলের হারের ব্যবধান 32 লক্ষ, সেই রাজ্যের 35 লক্ষ মানুষকে ভোট দিতেই দেওয়া হলো না। এই 35 লক্ষ মানুষের মধ্যে সিংহভাগই হলেন সেই মুসলিম এবং প্রান্তিক হিন্দু সম্প্রদায়, যারা তৃণমূলের একনিষ্ঠ ভোটার। একেবারে বেছে বেছে তৃণমূলের 35 লক্ষ ভোটারকে ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছিল। তাদের নাগরিক অধিকার কেড়ে নিয়ে তাদের বুথের বাইরে দাঁড় করিয়ে রেখে যে জয় বিজেপি ছিনিয়ে এনেছে, তাকে আদৌ কোনো জয় নাকি গণতন্ত্রের কফিনে পোতা শেষ পেরেক। আদালতের ভেতরে থ্রিলারের ক্লাইম্যাক্স তৈরি হয় যখন কল্যাণ বন্দ্যোপাধ্যায় নির্দিষ্ট 31টি আসনের ময়না তদন্তের রিপোর্ট প্রধান বিচারপতির হাতে তুলে দেন। এই 31টি আসনে বিজেপি জিতেছে, কিন্তু কিভাবে? কল্যাণবাবু দেখান এই আসনগুলোতে বিজেপির জয়ের ব্যবধানের চেয়ে ডিলিট হয়ে যাওয়া বা মুছে ফেলা ভোটারের সংখ্যা অনেক অনেক বেশি। একটি নির্দিষ্ট আসনের উদাহরণ দিয়ে তিনি আদালতকে জানান তার একজন মক্কেল সেই আসনে তৃণমূলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করে মাত্র 862 ভোটে হেরেছেন। বিধানসভা নির্বাচনে যেখানে জয়ের ব্যবধান 20,000 থেকে 40,000 বা 50,000 হবে, সেখানে হার মাত্র 862 ভোটের। কিন্তু চমকে ওঠার মতো তথ্য হলো
ঠিক ওই একই কেন্দ্রে এসআইআর এর নামে 5,432 জনের ভোট ডিলিট করে দেওয়া হয়েছে, অর্থাৎ 862 ভোটের ব্যবধানের হার, আর 5,432 জন তৃণমূল ভোটারকে ভোট দিতেই দেওয়া হয়নি। যদি এই মানুষগুলো ভোট দিতে পারতেন তবে ফলাফল কি হতো তা বুঝতে কোনো রকেট সায়েন্সের প্রয়োজন হয় না। এই তথ্য কেন এতটা ভয়ঙ্কর বিজেপির জন্য? কারণ এর আগে বিহারের এসআইআর মামলার সময় খোদ সুপ্রিম কোর্ট একটি ঐতিহাসিক রুলিং বা মন্তব্য করেছিলেন। সর্বোচ্চ আদালত বলেছিল, যদি দেখা যায় কোনো কেন্দ্রে জয়ী ও পরাজিত প্রার্থীর ভোটের ব্যবধানের চেয়ে দর্শক, আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে। অনেকে কিন্তু অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে। বিশেষ করে এখানে দেখতে পাচ্ছি আমরা দেশের রাজনীতির প্রেক্ষাপট নিয়ে কথা হয়, আর অনেক বিষয় নিয়ে কথা হয়। এই বিষয়গুলো দেখে আপনাদের মন্তব্য কি? আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্যটা অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। সর্বশেষ আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।